নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি 294। জন বার্লার পর এবার সৌমিত্র খাঁ পৃথক রাজ্যের দাবিতে যখন দুজনেই সোচ্চার হয়েছেন, তারপর সৌমিত্র খাঁ নিজেই বললেন যে তিনি তার দাবিতে অনড় রয়েছেন। যতই তার বিরুদ্ধে কেউ এফআইআর করুক না কেন, তিনি তার দাবি থেকে এক চুলও নড়ছেন না। দাবি সৌমিত্রর। রাঢ় বাংলা আমাদের চাই, এটা আমাদের দাবি। উত্তরবঙ্গের পর রাঢ়বঙ্গ, জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবিতে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। জন বার্লার সুরে সুর মিলিয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা দত্ত। দাবি ঘিরে বিতর্ক বাড়ছে। বিজেপির বিরুদ্ধে এই ইস্যুতে সরব তৃণমূল। দুজনের বিরুদ্ধে এফআইআর ও আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের নিয়েও মুখ খোলেন সৌমিত্র। রাঢ়বঙ্গে বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই এলাকা থেকে আপনারা কোনোদিন ডেভেলপ করছেন না। আমাদের রাঢ়বঙ্গে জঙ্গলমহলের ছেলেরা গোটা চাকরি পেয়েছে। শুধুমাত্র আপনারা শাসন করবেন রোহিঙ্গাদেরকে নিয়ে, বাংলাদেশ থেকে আগত রোহিঙ্গাদেরকে নিয়ে শাসন করবেন, তা আমরা মেনে নেব না। অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের অন্দরে। এই ইস্যুতে গেরুয়া শিবিরকে কাজ করায় দাঁড় করাতে মরিয়া শাসক দল। বঙ্গভঙ্গ করার চেষ্টা করছেন কেউ উত্তরে, কেউ পশ্চিমে, হঠাৎ হঠাৎ জেগে উঠছেন আলাদা রাজ্য চাই। খুব স্পষ্ট করে বলি, এরা ভোটের আগে তাদের নির্বাচনী ইস্তাহারে এগুলো রাখেননি কেন? কেন ভোটের সময় যে বাংলা ঘুরে ঘুরে প্রচার করলেন আর তাদের দিল্লির জেঠুরা এসে ডেলি প্যাসেঞ্জারি করলেন, তখন বাংলার মানুষের সামনে একবার বললেন না কেন যে আমরা যদি আসি আমরা বাংলাটাকে ভাগ করব? বিজেপি সাংসদদের এই দাবিকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে কংগ্রেস নেতৃত্ব। মোদির জাদু চলবে না, সেই ভয় থেকে বিজেপি পার্টি ছলে বলে কৌশলে 2024 নির্বাচন কি করে জেতা যায় তার জন্য এগুলো তারা পরিকল্পিতভাবে বাস্তবায়িত করতে চাইছে। এগুলো তাদের 2024 নির্বাচনের ব্লুপ্রিন্ট। দুই সাংসদের মন্তব্যকে আগেই ব্যক্তিগত বলে দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছে গেরুয়া বাহিনী। সেই সঙ্গে মমতার সরকারের বিরুদ্ধে বঞ্চনার তত্ত্বকেও হাতিয়ার করেছে বাংলার বিজেপি নেতৃত্ব। পার্টির সঙ্গে থাকলে পার্টির যেটা নীতি সেটা মেনে চলতে হবে। আলোচনা নেই, সবাইকে বলা হবে বা এভাবে বলা চলবে না। এটা আপনি বলুন, আপনার মতামত থাকতেই পারে। ধরুন কেউ কোনো প্রতিনিধি এলো, সেখানে মানুষ যায়, হাজার রকম বক্তব্য থাকেই। সেটা পার্টি লাইন নয়। পার্টি লাইন হচ্ছে একটাই, পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ ও জঙ্গলমহল ক্ষমতায় এসেই রাজ্যের দুই প্রান্তের উন্নয়নকে পাখির চোখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের এক দশকে জঙ্গলমহল ও উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ঢালাও প্রচার করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এক দশকে এই দুই প্রান্ত থেকে উঠেছে বঞ্চনার অভিযোগ। 21-এর ভোটে জঙ্গলমহল তৃণমূলের মুখে হাসি ফোটালেও এবার হতাশ করেছে উত্তরবঙ্গ। প্রশ্ন উঠছে, বঞ্চনার সেই অভিযোগকে ধামাচাপা দিতেই বঙ্গভঙ্গকে ঢাল করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ সারাচ্ছে শাসক শিবির। রিপাবলিক বাংলা। কেন্দ্রের চিঠি প্রতিহিংসামূলক। আলাপন বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠির পাল্টা তো তৃণমূল কংগ্রেসের। তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, রাজ্যের অনুমতি ছাড়া এভাবে আইএএস বদল করা যায় না। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে জানিয়ে সোমবার তাকে চিঠি পাঠায় কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক। তাতে আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই চিঠি নিয়ে একগুচ্ছ ক্ষোভ প্রকাশ তৃণমূলের। তাদের অভিযোগ, ভোটে হেরে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে বিজেপি। পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্য সচিবের সাথে যেটা করা হলো সেটা অন্যায়, অন্যায্য, প্রতিশোধমূলক, নিষ্ঠুর, অমানবিক। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এর নিন্দা করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কলাইকুণ্ডার বৈঠকে রাজ্যের তৎকালীন মুখ্য সচিব কোনো প্রোটোকল ভাঙেননি বলেও পাল্টা দাবি তৃণমূলের। খারাপ আবহাওয়ার জন্য সাগর দ্বীপ থেকে সময় মতো উঠতে পারেননি এবং ওর উঠতে দেবার অনুমতিটা বিলম্বিত হয়েছিল। এটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। কেন বিলম্বিত হয়েছিল? তার কারণ প্রধানমন্ত্রীর প্লেন নামবে, এই জন্যে ক্লিয়ারেন্স দিতে দেরি হয়েছিল।
কেন্দ্রের চিঠি নিয়ে উষ্মা জানিয়ে বাঙালি আইএসের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। বাঙালি অফিসারকে কিভাবে অপমান করার চেষ্টা কেন্দ্র করছে, বাংলার মানুষ এগুলো দেখছে, কিন্তু দীর্ঘদিন এবং চিরকাল সহ্য করবে না। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন একজন অবসরপ্রাপ্ত আমলাকে নিয়ে ইগো ফাইটে জড়িয়ে পড়েছে কেন্দ্র ও রাজ্য। ব্যুরোক্রেসির সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এবং সর্বোপরি বিচার ব্যবস্থার এই যে সম্পর্ক, তিনটে যে বিভাগ গণতন্ত্রে, এটার মধ্যে সমন্বয় থাকাটা, সদ্ভাব থাকাটা দেশের গণতন্ত্রের জন্য, দেশের অগ্রগতির জন্য জরুরি বলে মনে করি। যদি আমরা এই লড়াই করতেই ব্যস্ত থাকি, কেন্দ্র বলছে রাজ্যকে দেখে নিব, রাজ্য বলছে আমিও কম চাই না, তাহলে দেশের উন্নয়ন হবে কখন, রাজ্যের উন্নয়ন হবে কখন? আলাপনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের চিঠিতে জানানো হয়েছে। সাংবাদিক বৈঠকে তারও প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রিপাবলিক বাংলা। নারদা মামলা থেকে নতুন বেঞ্চ তৈরি করে শুনানির প্রস্তুতি নেওয়া হয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বসু এই মামলা থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত। হাইকোর্টে সিবিআই এর হলফনামাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী। সিবিআই এর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নাম জড়ানোর অভিযোগও তোলা হয়। ভোট পরবর্তী হিংসার মামলার শুনানিতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গ সংক্রান্ত মামলায় আরও এক বিচারপতি সরে দাঁড়ালেন। নারদ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। হাইকোর্টে সিবিআই এর হলফনামাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের আবেদনে সিবিআই এর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নাম জড়ানোর অভিযোগ তোলেন তিনি। নিজাম প্যালেসে বিক্ষোভ অবস্থান। বিক্ষোভে তাঁর ও মন্ত্রীদের উপস্থিতির প্রমাণ সিবিআই এর কাছে নেই। নারদা মামলায় ইচ্ছাকৃতভাবে তাদের নাম জড়াচ্ছে সিবিআই। অন্যত্র স্থানান্তর মামলায় আদালতে সঠিক তথ্য দিতে ব্যর্থ সিবিআই। সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে মামলার শুনানির কথা। বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে শুনানির কথা ছিল, কিন্তু মামলা শুরুর আগেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অনিরুদ্ধ বসু। এর জেরেই নতুন করে বেঞ্চ তৈরি করে মামলার শুনানির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আদালত সূত্রে খবর। নারদা কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে বিভিন্ন সময় রাজনীতির অভিযোগ উঠেছে। এদিকে এদিনও এই ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রী তার অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, সে গেছে। নারদকাণ্ড কিছুই হবে না, সে আপনিও জানেন, আমিও জানি। নারদকাণ্ডে কাউকে দোষী বলা হচ্ছে, কাউকে মহাপুরুষ বলার চেষ্টা করা হচ্ছে। মুকুলবাবু সবাই জানে তিনি নারদকাণ্ডের একজন। বিজেপির কাছে গিয়ে তিনি সাধু হয়ে গেলেন। গত 17ই মে নারদাকাণ্ডে হেভিওয়েট নেতা মন্ত্রীদের গ্রেফতার করে সিবিআই। সিবিআই এর গ্রেফতারি নিয়ে বিস্তর জলঘোলাও হয়। শুরু হয় আইনি সংঘাত। কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের রায়ের বিরুদ্ধে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় রাজ্যের তরফে পেশ করা হলফনামা গ্রহণ করেনি হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতে দরবার করেন মুখ্যমন্ত্রী। এখন দেখার শীর্ষ আদালতে এই মামলার জল কোন দিকে গড়ায়। রিপাবলিক বাংলা। শাস্তি, শুদ্ধিকরণ নাকি প্রায়শ্চিত্ত? বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরাদের মাথা মুন্ডন করালো তৃণমূল। কার্যত ঘটা করে হলো ঘর বাপসি। খোদ সাংসদের উপস্থিতিতেই নজিরবিহীন ঘটনা হুগলির খানাকুলে। যদিও এই যোগদান ঘিরে বিতর্ক রয়েছে জেলা তৃণমূলের অন্দরেই। ঘটা করে তৃণমূলের যোগদান কর্মসূচি। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের উপস্থিতিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিজেপি কর্মীদের দলে টানার কর্মসূচিতেও অদ্ভুত পন্থা। হুগলির খানাকুলে বিজেপি ছেড়ে ঘরে ফেরা দলীয় কর্মীদের মাথা মুন্ডন করল তৃণমূল। শাস্তি, শুদ্ধিকরণ না প্রায়শ্চিত্ত? নিজেরাই বুঝে উঠতে পারছেন না তৃণমূলে যোগদান করা বিজেপি কর্মীরা। বিজেপি করছিলাম, বিজেপি থেকে দুদিন আমরা ঢুকবো বলে নেড়া হয়ে গঙ্গায় চান করে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী এই বিভাস মালিককে নিয়েও আবার বিতর্ক রয়েছে তৃণমূলের অন্দরেই। তার বিরুদ্ধে রয়েছে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। খানাকুলে ঘটা করে যোগদান কর্মসূচি দলের নিয়ম মেনে হয়েছে কি তা নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন হুগলির তৃণমূল জেলা সভাপতি। বিভাস মালিকের বিরুদ্ধে আমাদের মনোরঞ্জন পাত্রের খুনের বোধহয় অভিযুক্তদের মধ্যে নাম আছে। তবে সমগ্র বিষয়টা আমি রাজ্য কমিটির সঙ্গে কথা বলবো। যোগদান কর্মসূচিতে আগাগোড়া উপস্থিত ছিলেন সাংসদ।
যোগদান পর্ব হলেও পিছু ছাড়ল না বিতর্ক। শীর্ষ মহলের অনুমোদন ছাড়া কাউকে দলে ফেরানো হবে না বলে বারবার জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরেও এই ঘটনায় অস্বস্তি বেড়েছে দলের জেলা নেতৃত্বের। আরামবাগ থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসার অভিযোগের আবহেই উলটপুরাণ। দখল হয়ে যাওয়া পার্টি অফিস সিপিএমকে ফিরিয়ে দিলেন তৃণমূল বিধায়ক। বসিরহাটে দখল হওয়া কার্যালয় ফিরে পেয়ে স্বভাবতই খুশি সিপিএম কর্মী সমর্থকরা। জোর করে দখলের অভিযোগ উঠেছিল সিপিএম এর বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত পিফা অঞ্চলের কার্যালয়। শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল সিপিএম। সেই কার্যালয় সিপিএমকে ফিরিয়ে দিলেন তৃণমূল বিধায়ক। জেলা পরিষদের সদস্য ও বসিরহাট থানার আইসির যৌথ উদ্যোগে কার্যালয় ফিরিয়ে দেওয়া হয়। দখল হওয়া কার্যালয় ফিরে পেয়ে খুশি বামকর্মী সমর্থকেরা। 1985 সালে কৃষক সভার মঞ্চ হিসেবে সিপিএম এর কার্যালয়টি তৈরি করা হয়েছিল। অভিযোগ, সেই কার্যালয়ই বেদখল হয়ে গিয়েছিল। দখল হয়ে যাওয়া কার্যালয়ের চাবি বিরোধী দলের হাতে তুলে দেন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বিরোধী শক্তি হিসেবে তিনি বামকেই দেখতে চান, মন্তব্য তৃণমূল বিধায়কের। বিরোধী দলের কর্মী সমর্থকদের মারধর, তাদের ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ প্রায় প্রতিনিয়তই উঠছে ভোট পরবর্তী বাংলায়। সেই আবহেই সিপিএমকে পার্টি অফিস ফিরিয়ে দেওয়া অনন্য নজির সন্দেহরেই। বসিরহাট থেকে অর্ণব ব্রহ্মের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বন্যা বিধ্বস্ত ঘাটাল পরিদর্শন করলেন সাংসদ দেব। মনসুকা এলাকার একাধিক গ্রাম ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে ঘাটালের নানা সমস্যা নিয়ে মুখ খুললেন দেব। বন্যায় ঘাটালের পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার মনসুকা এলাকার একাধিক গ্রাম ঘুরে দেখলেন সাংসদ দেব। নৌকা করে বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। বছরের পর বছর কেটে গেলেও ঘাটালের জল যন্ত্রণা দূর হয় না কেন? রিপাবলিক বাংলার প্রতিনিধির প্রশ্নের উত্তরে অকপট দেব। আমার মনে হয় ঘাটাল প্রত্যেকটা মানুষ অন্তত এইটুকু জানে যে দেব এটা নিয়ে প্রথম দিন থেকে লড়াই করেছে এবং আগামী দিনও লড়াই করবে। পার্লামেন্ট খোলার পরও লড়াইটা জারি থাকবে। কিন্তু এইটা যে কেন্দ্রের সঙ্গে একটা রাজ্যের যে একটা লড়াই সবসময় চলছে, কে কোনো কাজ করতে দেওয়া হবে না, সেই লড়াইয়ের ভুগছি হয়তো আমরা যারা ঘাটালবাসী, ঘাটালের মানুষরা। কারণ আমার মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যান হলে হয়তো এই ক্ষতিগ্রস্ত এই এতটা ক্ষতি হতো না, হয়তো বন্যা হতো, কিন্তু বন্যার জলটা তাড়াতাড়ি নেমেও যেতে পারতো। একদিকে করোনা, অন্যদিকে আমপান এবং বন্যা। মানুষের এই দুঃসময় তাদের পাশে থাকাই জনপ্রতিনিধির কাজ। রাজনীতির সময় এখন নয়, মত সাংসদ অভিনেতার। তবে বন্যা, করোনা এই এমন একটা সময় যেখানে রাজনীতি করাটা উচিত নয়। এইটা এমন একটা সময় যেখানে মানুষকে বাঁচিয়ে রাখার সময়। রাজনীতি করার জন্য সারা জীবন পড়ে থাকবে। যেই নেতাদের মুখ দেখে তারা ভোট দিয়েছিল তারা আজকে টিএমসিতে চলে আসছে। তাহলে কোথায় রাজনীতি? রাজনীতি করা উচিত মানুষকে ভালো রাখার, মানুষকে সুখে রাখা এবং মানুষের পাশে এটা গিয়ে বলাকে আমরা আপনার পাশে আছি। এইটাই হচ্ছে আসল রাজনীতি। এই রাজনীতিতে আমি অন্তত বিশ্বাস করি। দেবের আশা, খুব শীঘ্রই ঘাটালের মানুষের দুরবস্থা ঘুচবে। রাজনৈতিক তরজা দূরে থাকুক, ঘাটালবাসী অন্তত এই বন্যার থেকে পরিত্রাণ পাক, এমনটাই দাবি থাকবে আমাদের। কতটা এই ঘাটালের বন্যা কবলিত এলাকা ভবিষ্যতে মুক্তি পায় সেটাই দেখার। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কয়েকদিন ধরেই যে বঙ্গভঙ্গর বিষয় নিয়ে বারবার কথা উঠেছে, যেখানে জন বার্লা বা সৌমিত্র খাঁ তারা যেভাবে বঙ্গভঙ্গ নিয়ে কথা বলেছেন বলে চক্রান্ত করা হচ্ছে এই মর্মে ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে। এবার বঙ্গভঙ্গ ইস্যুতে ড্যামেজ কন্ট্রোলে নামলো বিজেপি। সৌমিত্র এবং জন বার্লাকে সতর্ক করা হলো বিজেপির তরফ থেকে। দিল্লিতে তলব করা হয়েছে সৌমিত্র খাঁকে। জেপি নাড্ডা অর্থাৎ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলার জন্য তাকে ডাকা হয়েছে বলেই জানা যাচ্ছে। সৌমিত্র খাঁ এবং জন বার্লাকে সতর্ক করা হলো বিজেপির তরফ থেকে। বঙ্গভঙ্গ ইস্যুতে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের ইনপুট এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, ঠিক কি জানা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে? দেখো, প্রধানত যে খবরটা পাওয়া যাচ্ছে দিল্লি সূত্রে তা হলো যে সৌমিত্র খাঁ, যিনি নিজেও 175 নম্বর নর্থার্ন এভিনিউ, যেটা ওনার বাসভবন দিল্লিতে আছেন, সেখান থেকে সম্ভবত উনি
একাধিক কেন্দ্রীয় নেতার সাথে কথা বলবেন এবং কেন্দ্রীয় নেতাদেরকে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলার বিষয়ে বৈঠক ওনার আগে থেকেই শিডিউল ছিল। তার পাশাপাশি কেন্দ্রীয় নেতারা ওনাকে বলবেন এই কথাটা যে আপনি রাজ্যের সম্বন্ধে এমন কিছু বলবেন না যার জন্য নেতিবাচক প্রভাব পড়ে দলে বা সংগঠনের ক্ষেত্রে দাঁড়িয়ে। তুমি জানো যে এর আগেও দলের অভ্যন্তরে একাধিক নেতাকে আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে প্রশ্ন করেছিলাম এবং তারা সাবধানী অবস্থান অবলম্বন করেছেন। আমরা দিলীপ ঘোষকে জিজ্ঞেস করেছি, আমরা সায়ন্তন বসুকে জিজ্ঞেস করেছি এবং প্রত্যেকেই কিন্তু সৌমিত্র খাঁ বা জন বাল্লার যে বক্তব্য সেটাকে ব্যক্তিগত স্তরের বক্তব্য এবং দলের তরফ থেকে সেই মন্তব্য নয় সেটাও বারবার বলা হয়েছিল। এবার তাকে সতর্ক করা হলো কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে, তাকে ডাকা হয়েছে দিল্লিতেও জেপি নাড্ডার সঙ্গে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ ময়ূখ। আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে। আসিফের ফাঁসি চাইছে তার প্রতিবেশীরা। এক নয়, পরিবারের 4 সদস্যকে খুন করার অভিযোগ তার বিরুদ্ধে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে তার দাদা। কিভাবে এক হাতে এই হত্যালীলা চালালো আসিফ বুঝে উঠতে পারছেন না পুলিশও। তাই মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ, সঙ্গে ছিল আসিফও। আসিফের ফাঁসি চাইছে তার প্রতিবেশীরা। এক নয়, পরিবারের 4 সদস্যকে খুন করার অভিযোগ তার বিরুদ্ধে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে দাদা। কিভাবে একা হাতে এই হত্যা লীলা চালালো আসিফ বুঝে উঠতে পারছেন না পুলিশও। তাই মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ, সঙ্গে ছিল আসিফও। পরনে কালো ট্র্যাক প্যান্ট, গায়ে কালো টি শার্ট, মুখ ঢাকা কালো কাপড়ে মঙ্গলবার বিকেলে কালিয়াচকের পুরনো 16 মাইল এলাকার বাড়িতে এই পোশাকেই আসিফকে নিয়ে চলে পুলিশ। আসিফকে দেখতে তখন এলাকায় ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা। সঙ্গে করে স্থানীয় কাপড়ের দোকান থেকে আরও 4টে ম্যানিকুইন নিয়ে আসে পুলিশ। উদ্দেশ্য গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করা। ঘটনাস্থলে আসেন মালদার পুলিশ সুপার আলোক রাজোরিয়া স্বয়ং। আসিফের দাদা আরিফকেও সঙ্গে নিয়ে আসে পুলিশ। নিচের ঘর থেকে বাড়ির ছাদ সর্বত্র নিয়ে যাওয়া হয় আসিফকে। একা হাতে কি করে আসিফ এই হত্যা লীলা চালালো তা বুঝে উঠতে পারছেন না পুলিশ। দেখুন, আজকে এই যে ঘটনা মার্ডার, যেখানে 4 জন পরিবার যে আছে, আসিফ যাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, তো এই মার্ডারের ঘটনায় আজকে আমরা রিকনস্ট্রাকশন করালাম। আমাদের ইনভেস্টিগেশনে আগে কিছু আমাদের ডাউটস ছিল নিজে, সেই ডাউটস যেটা কীভাবে এখানে মার্ডারটা করা হলো সেই ডাউটস আমাদের ইনভেস্টিগেশন কোনোভাবে এফেক্ট না করে, তাই জন্য আজকে পুরো ঘটনায় এখানে আমরা ম্যানিকুইন আনিয়ে পুরো ঘটনায় সিলসিলেবার এখানে রিকনস্ট্রাকশন করানো হলো। অ্যান্ড আমাদের যেটা ইনভেস্টিগেশনে এখন যে অগ্রগতি আছে তার মধ্যে আমরা অনেকেই এগিয়ে গেছি, আর আমরা আশাবাদী আমরা শীঘ্রই খুব তাড়াতাড়ি এই ঘটনাতে চার্জশিট করব আর আমরা কাস্টাডি ট্রায়াল করাবো। তদন্তে পুলিশ জানতে পেরেছে হত্যা করার আগে প্রত্যেককেই ঘুমের ওষুধ খাইয়েছিল আসিফ। তারপর একে একে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয় চৌবাচ্চায়। ঘুমন্ত অবস্থায় জলে ডুবে মৃত্যু হয় 4 জনের। এরই মধ্যে জ্ঞান ফিরে আসে আরিফের। ভাইয়ের সঙ্গে খানিকটা ধস্তাধস্তি হয় তার, কোনো মতে পালিয়ে বাঁচে সে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনা এদের নিজে বর্ণনা করেছেন আসিফ। একের পর এক করে ওই অন্য ঘরে যেটা একটা ছোট একটা ফুটো করেছে ওখান থেকে নিয়ে ওটা একটা চৌবাচ্চা করেছিল প্লাইবোর্ড। আজকে আমরা ওই প্লাইবোর্ড দিয়েই ওকে দিয়ে রিকনস্ট্রাক্ট করিয়েছি কীভাবে ও প্লাইবোর্ড করিয়েছিল, ও আমাকে দেখিয়েছে। সেই চৌবাচ্চায় মধ্যে ওদেরকে শুইয়ে জলের ব্যবস্থা যেটা উপর থেকে ট্যাপ করেছিল, ট্যাপ দিয়ে জলটা ওখানে দেয়। অ্যান্ড 4 জনে জলে ডুবে মৃত্যু হয়। তারপরে যেটা যে বড় ভাই আরিফ, তার সামহাও জ্ঞানটা ফিরে আসে। অ্যান্ড 2 জন ভাইদের মধ্যে একটু স্ট্রাগল হয়। সামহাও আরিফ যে আছে, আরিফও আজকে দেখিয়েছে কীভাবে ও নিজেকে বাঁচাতে পেরেছে। এই ঘটনাটা হয়েছে। আসিফকে এলাকায় দেখে এদিন ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ভিড় জমান। পুরনো 16 মাইল এলাকার মানুষ চাইছেন ফাঁসি কাটে ঝোলানো হোক আসিফকে। হার হিম করা এক হত্যা লীলা। একা হাতে নিখুঁত পরিকল্পনায় গোটাটা সম্পন্ন করেছিল আসিফ। কিন্তু কাল হলো আরিফের পালিয়ে যাওয়া। আসিফের বিরুদ্ধে খুনের মামলার পাশাপাশি অস্ত্র আইনেও মামলা চলছে।
খুনের মামলায় জাল গোটাবার পর অস্ত্র মামলা নিয়ে আরও গভীরে তদন্ত হবে বলে এদিন জানিয়েছেন মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। রাজশ্রী প্রসাদ ও অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চীনা গুপ্তচর কাণ্ডে ক্রমশ জটিল হচ্ছে রহস্য। হানের আইফোন থেকে আরও চাঞ্চল্যকর তথ্য পেল এসটিএফ। মিলেছে একাধিক সন্দেহভাজনের নাম্বার। এসটিএফ এর পাশাপাশি হানকে জেরা করতে পারে কেন্দ্রীয় সংস্থা আইবিও। ক্রমশ জটিল হচ্ছে চীনা গুপ্তচর রহস্য। মালদহ বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তারের পর লাগাতার জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তের গতি বাড়াতে তদন্তকারীদের সবথেকে বড় অন্তরায় ছিল হানের ল্যাপটপ ও মোবাইল। দীর্ঘ প্রচেষ্টার পর গুপ্তচরের আইফোনটি খুলতে পেরেছেন গোয়েন্দারা। মিলেছে একাধিক বিস্ময়কর তথ্য। আইফোনের ফেস টাইম অ্যাপের মাধ্যমে কথোপকথন চলত। বিভিন্ন দেশের সন্দেহভাজনদের সঙ্গে কথা বলতো হান। সন্দেহভাজনদের কিছু নম্বর তদন্তকারীদের হাতে এসেছে। হান মান্দারিন ভাষায় কথা বলতো বলে অনুমান তদন্তকারীদের। ভুয়ো মেল আইডি ব্যবহার করে তথ্য বিনিময় করতো হান। ভিনদেশিদের সঙ্গে হান কি বিষয়ে কথা বলতো এবং ভিনদেশিরা হানকে কি তথ্য দিত সেটাই আপাতত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এসটিএফ এর পাশাপাশি চীনা গুপ্তচরকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো। হানকে জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। প্রতিরক্ষা মন্ত্রকের সাইট হ্যাক করার পরিকল্পনা ছিল। আলফা ডিজাইন সংস্থার ওয়েবসাইট হ্যাকের ষড়যন্ত্র। আলফা ডিজাইন নামক সংস্থাই প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটের কাজ করে। সেটা হ্যাক করে হান বহু গোপন তথ্য হাতিয়ে নেওয়া ছক করছিল বলে অনুমান তদন্তকারীদের। হানের আইফোন খোলা সম্ভব হলেও এখনো ল্যাপটপ খোলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এই ল্যাপটপ থেকেই যাবতীয় রহস্য উদ্ঘাটন হতে পারে বলে আশাবাদী গোয়েন্দারা। পিঙ্কি অধিকারী ও অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিজেপি থেকে তৃণমূলে যোগদান করায় সংবর্ধনা প্রদান। আলিপুরদুয়ারের মাদারিহাটে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারীদের সংবর্ধনা প্রদান তৃণমূলের পক্ষ থেকে। আলিপুরদুয়ার জেলা বিজেপির জেলা কনভেনর হিসেবে দায়িত্ব দেওয়া হলো ভূষণ মোদককে। হালাকাটা এলাকার বাসিন্দা ভূষণ মোদককে রাজ্য বিজেপির নতুন আলিপুরদুয়ার জেলা কনভেনর হিসেবে দায়িত্ব দিল। বীরভূমের ইলামবাজারে ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের শীর্ষা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে বসলেন। বিজেপি কর্মীদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে তারা বিজেপি করেছে, বিজেপি জেলা নেতৃত্বের প্ররোচনায় পা দিয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় ডেঞ্জারাস ম্যান। তিনি বিজেপি নেতার মতো কথা বলেন, তাই রাজ্যপাল পদ তুলে দেওয়ার জন্য লোকসভায় সরব হবেন বলে জানালেন হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিজেপির পঞ্চায়েত সদস্যরা। দলপাড়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে তাদের অনাস্থা জমা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের জরুরি বৈঠক করে জেলা তৃণমূলের নেতারা ভোটের আগে যারা দল ত্যাগ করেছিলেন তাদের দফায় তৃণমূলে ফেরানো হবে না। সাংবাদিক বৈঠক করে এই বার্তাই দিলেন জেলা তৃণমূল নেতারা। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের করোনা ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ। উলুবেড়িয়ার 11 ফটক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ। ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও অমিল ভ্যাকসিন জানানো হয় ভ্যাকসিন শেষ, তারপরই শুরু হয় বিক্ষোভ। সামাজিক বর্বরতার নিদর্শন। ব্রেন স্ট্রোক ও মৃতের দেহ শ্মশানে শেষকৃত্যে করতে দিল না এলাকাবাসী। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার ভোগপুরের ঘটনা। এক গলা জল পেরিয়ে মৃতদেহ অন্য শ্মশানে নিয়ে যেতে হয় বাড়ির লোককে।